আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা। ওয়ান স্কুল প্রো সবসময় আপনাদের অনেক বইয়ের বিখ্যাত সমস্ত বইয়ের অডিও ভার্সন আমরা দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে, পড়ার সুবিধার্থে। তো আজকে তারই ধারাবাহিকতায় বিখ্যাত একটা বই, বুদ্ধদেব গুহ, যিনি একজন বিখ্যাত লেখক, সাহিত্যিক। তো তার খুব সুন্দর এবং অনেক জনপ্রিয় এবং বিখ্যাত একটা বই মাধুকরী, তার অডিও ভার্সন দিচ্ছি। এটাতে মোট 636টা পাতা আছে, বইয়ের পৃষ্ঠা। তো আসলে সবগুলো তো একবারে দেওয়া সম্ভব না, যার কারণে আমরা একটু ভাগ ভাগ করে দিচ্ছি। তো আমি শুরু করছি। উচ্চারণের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর আমার পরিচয়টা একটু দিচ্ছি ছোট্ট করে। আমি মাইনুল ইসলাম রিয়াজ। আমি একজন নাট্যকর্মী। নাট্যকর্মী হওয়া সত্ত্বেও উচ্চারণে ভুল ত্রুটি বা দুর্বলতা থাকতে পারে, সেক্ষেত্রে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। তো শুরু করছি। বুদ্ধদেব গুহের মাধুকরী। রেলিংয়ে বসে বাঞ্জার নদীর যে দিকটা দেখা যাচ্ছে সেদিকটাতে কানহা টাইগার প্রিভার্স এর কোর এরিয়া। ভারী সুন্দর এই নদী বাঞ্জা। আইটিডিসির মধ্যপ্রদেশের মুক্কি লজের উপরে কতগুলো পাথরের উপর দিয়ে বয়ে যাওয়াতে সবসময় প্রপাতের মতো একটানা আওয়াজ হচ্ছে ঝরঝরানির। পেছন থেকে সেই আওয়াজ রোজ পিছলানো জলের উপর নাচতে নাচতে দৌড়ে আসে। সামনে পুরনো ভেঙে পড়া কজওয়েটা। আগে তার উপর দিয়ে সরু রাস্তা ছিল। কজওয়ের নিচ দিয়ে কিছুটা বয়ে গিয়ে বাঁক নিয়েছে বাঁয়ে। রাতের শিশিরে এখনো গা মাখা থরের রঙের পেলব বালির চর। সোনালি চুলের পরিচ্ছন্ন ও চিন্তাশীল একদল হনুমান সেই চরের ছির ঘাস এর মধ্যে কোনো জরুরি ব্যাপার নিয়ে পরামর্শে ব্যস্ত। পশ্চিমের জঙ্গল থেকে প্রায় উড়াল বড় বড় বাদামি কাঠবিড়ালিদের হাঁপানো, লাফানো, চিকচিক আওয়াজ আর বনে বনে গভীর প্রতিধ্বনি তোলা। হনুমানদের হুইপ হুইপ বাঞ্জারের জলকে যেন চমকে দিচ্ছে। চমকানো চলকানো নদীতে বহতা জল যেখানে অগভীর অথবা পাথরের মধ্যে মধ্যে যেখানে সামান্যই জমে আছে, সেই তীর তীরে থির জলে বড় বড় সাদা ফুল ফুটেছে জল আলো করে। জলপাথুরে ফুল। মধ্যপ্রদেশের এই অঞ্চলের লোকেরা বলে গান্ধালা। গাঙ্গারিয়া বলেও এক রকমের ফুল ফুটেছে। এক বৃদ্ধ বাইগা তার শিশু নাতি নদীর মধ্যে একটি প্রস্তরময় জায়গাতে বসে আছে ছিপ ফেলে, নদী ও বনের আঙ্গিকের মতো। অবকাশ দুজনেরই নীলাকাশের মতো। দুপাশ থেকে আকাশ ছোঁয়া সব বোতল সবুজ, জলপাই সবুজ, ঘাসফড়িং সবুজ। গাছ ঝুঁকে পড়ে দেখছে সেই প্রায় উলঙ্গ বুড়ো আর শিশুকে। কে বেশি শিশু দুজনের মধ্যে তাই দেখছে বোধ হয়। ঠুঠা বাইগা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, বাড়ি কোথায় হে? বুড়ো মুখই তুলল না। শিশু একবার তুলল, কি হে বুড়ো? ঠুঠা বলল। বুড়ো বলল, কুর্সি পার, প্রায় ফিসফিস করে। নানা বিষয়ে পৌর ঠুঠা বাইগার বুকের মধ্যে যতখানি উদ্বেল ঔৎসুক্য, ওর গলায় ততখানি জোর নেই। মাঝে মাঝেই পৃথুর ওকে বলতে ইচ্ছে করে যে যতখানি ঔৎসুক্য একজন মানুষের বইবার ক্ষমতা থাকে, তার চেয়ে বেশি বইতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। ঠুঠা আবার বলল, পেলে কিছু? হ্যাঁ। কি? সাওয়ার। আর কিছু না? পারহেন। সাওয়ার মাছ দেখতে অনেকটা বাম সাপের মতো হয়, আর পারহেন হয় বলাই পুটির মতো। বেচবে নাকি? বুড়ো কথা না বলে ফাতনা আর স্রোতের দিকে চেয়ে মুখও না ঘুরিয়ে মাথা নাড়ল দুদিকে নেতিবাচক। ঠুঠা আরো কিছুক্ষণ ওদের সঙ্গে কথাবার্তা চালাবার চেষ্টা করলো, কিন্তু কচিত হা পেল উত্তরে। পৃথুর মনে হলো গভীর বনের গাম্ভীর্য এবং বাঞ্জারের শান্ত সম্ভ্রান্ত আশ্বিন সকলের কাঁচপোকা ওরা কুচি কুচি রোদ্দুরে বাইগা বুড়োর মনকে এক অজাগতিক নির্লিপ্তিতে ভরে দিয়েছে। বুড়ো যেন নদীরই মতো হয়ে গেছে। নদীকে সকলের দরকার, তাকে সকলেই ডাকে। নদী রাখে না কাউকেই। সে চলে আত্মমগ্ন হয়ে আপন খেয়ালে। বনের লোকের মনে গভীরতা থাকে, বনেরই মতো মনের মতো। বেশি কথা ভালোবাসে না তারা। বাচালতা শহরেরই রোগ। ঠুঠা বাইগা তার বনময়ূরী গ্রামকে তো খুইয়েছেই, হাটচান্দ্রায় কাজ করে তার বনজ চরিত্রটাও খুইয়েছে।
মনে হয় পৃথুর। ওদের দুজনকে মুক্কিতে নামিয়ে দিয়ে মোগাও হয়ে মালাঞ্চ খণ্ড চলে গেছে জিপটা শর্মা আর কানিকটার সাহেবকে নিয়ে। কিছু কাজ আছে ওখানে, তাদের রিশতেদাররাও আছে। ওখানেই খাওয়া দাওয়া সেরে দিন শেষে পৃথুদের আবার তুলে নিয়ে যাবেন ওরা। হাটচান্দ্রা থেকে মুক্কি অনেক দূরে, প্রায় 5 টাকা ভাড়া লাগে বাসে এলে। একটাই বাস, সকালে হাটচান্দ্রা থেকে ছাড়ে, আবার ফিরে যায় রাতে। জঙ্গল পাহাড়ের সান্নাটা এলাকা এসব। ওদের আসতে হয়েছে কুলি সংগ্রহের উদ্দেশ্যে। হাটচান্দ্রাতে ওরা যেখানে কাজ করে সেই লোক ফ্যাক্টরির লেবার কন্ট্রাক্টর ভিখু সিং মারকুটে লোক। তার ভাই বাগী হয়ে বেহরে চলে গেছে, নামই ডাকাচ্ছে। বয়কট করার হুমকি দিয়েছে ভিখু কোম্পানিকে। রেট বাড়াতে কোম্পানির কোনোই আপত্তি নেই। রেসিডেন্ট ডিরেক্টর উধম সিং লোকটিও মারকুটে। ভিখু সিং ইনক্রিমেন্টের পুরোটা নিজেই খেতে চায়। রেট কম বাড়াতে বলেছে সে, কিন্তু নিজে প্রতি মাসে কাট চাইছে কমিশন হিসেবে। লেবারদের কাছে পৃথুরা এত তথ্য ফাঁস করে দেওয়াতে ভিখু তার নিজস্ব দল নিয়ে চলে যাবে বলেছে মোগাও, মালাঞ্চ খণ্ডের কাছে। বদলাও নেবে বলেছে। ঠুটা বলেছে দেখা হবে। ঠুটার আদি বাস ছিল এখন যেখানে কানহা টাইগার প্রজেক্টের কোর এরিয়া, তার একেবারে ভিতরে। তাদের গ্রাম অবশ্য নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক আগেই মহামারীতে। গ্রামটা মহামারীতে নিশ্চিহ্ন হয়েছে বটে, তবে টাইগার প্রজেক্ট হওয়ার পর ফরেস্ট ডিপার্টমেন্টও অনেক গ্রাম সরিয়ে নিয়ে গেছেন অন্যত্র। মানুষজন গরু বাছুর ছাগল মুরগি সমুদ মূল পুরোপুরি ছিন্ন করে। একদিন যেখানে শিশুর কান্নাহাসির চকিত স্বরে, যুবতীর কলহাস্যে, কুয়োতলার ছলকানো জল, স্নানরতা মেয়েদের পায়ের মল আর ঘগার জলজ ধাদব আওয়াজে দারুণ জীবন্ত শব্দমুখর সব প্রেমময় শান্তির গ্রাম ছিল। আজ সেখানে শুধুই লাল ঘাসের ধুধু মাঠে গম্ভীর বারাশিঙা হরিণ লোমের কম্বল গায়ে জড়িয়ে মন্থর পায়ে ঘুরে বেড়ায়। নয়তো কানহা কিসলির ভিআইপি বাঘেরা আলস্যে শুয়ে থাকে অথবা শৃঙ্গার করে। শেষ বিকেলে নিস্তেজ শীর্ণ আলোতে পাতাঝরা গাছের মরা ডালের উপর ঘুঘু দম্পতি মাথা ঝুঁকিয়ে ঘুরে ঘুরে বারে বারে অস্তগামী সূর্যকে প্রণাম করে, নামাজ পড়ার মতো করে। ঠুঠাবাইগের গ্রামে বাসিন্দাদের সব কলেরাতে খেয়েছিল 40-50 বছর আগে। সময়টা ঠিক জানে না ঠুটা। সময় যে খুব দাম তা তখন জানতো না ওরা, সেই সময়ের কেউই জানতো না। না জেনে কোনো ক্ষতি বা অসুবিধাও হয়নি কখনো। গ্রাম শেষ হওয়ারও আগে শেষ হয়ে গেছিল গরুমোষ সব রাইন্ডার পেস্ট মহামারীতে। গরুমোষের মহামারী সে। মানুষের আর গরুমোষ এর এসব অসুখ বিসুখের ইংরেজি নামগুলো বুড়ো বয়সে এসেই শিখেছে ঠুটা। গ্রাম নেই, শুধু স্মৃতিটুকু রয়ে গেছে। গন্ধ, শব্দ, বোধ সব ঝুমঝুমির মতো বাজে ঠুটাবাইকার অনুভবে। তাই ফাঁক ফোকর একটু করতে পারলেই, কোনো ছুতো পেলেই ঠোঁটা দৌড়ে আসে মুক্কিতে। এখান থেকে লুকিয়ে জঙ্গলে ঢুকে পড়ে বাঞ্চার নদীর পাড়ে, তার প্রপিতামহর গ্রাম খোঁজে, খোঁজে শিকড়। আশ্চর্য, 10 বছর হলে খুঁজছেই ঠুটা, খুঁজেই চলেছে, কিন্তু আজ অব্দিও খুঁজে পেল না গ্রামটাকে। নিশ্চিহ্ন হয়েই হারিয়ে গেল কি? এমন হয় কি করে? ওর গ্রামের নাম ছিল বাঞ্জারি, বাঞ্জার নদীর ধারে ছিল বলে। জঙ্গলের গভীরের যে কোনো গ্রাম পরিত্যক্ত হলেই জঙ্গল তার পাইক বড়কন্দাজদের সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দিয়ে পুরনো দিনের অত্যাচারী জমিদারদের মতো গ্রামের জবরদখল নিয়ে মিশিয়ে দেয় তার জঙ্গলের খাসমহল এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে। তাই চেনা পর্যন্ত যায় না আর পরে। প্রকৃতি তার সবুজ, হলুদ, লাল, কালো রঙা নিশান উড়িয়ে দেয় আকাশে আকাশে। বহু বর্ণ গালচে বিছিয়ে দেয় জমিতে। উজ্জ্বল অগণিত স্পন্দিত তারা আর জোনাকির ঝাড়লণ্ঠন ঝুলিয়ে দেয় আকাশের চাঁদোয়ার নিচে অন্ধকার রাতে। জঙ্গলের মধ্যে জঙ্গল, গাছের মধ্যে গাছ, পাতার মধ্যে পাতা, ফুলের মধ্যে ফুল, স্মৃতির মধ্যে স্মৃতি সে দিয়ে যায়। চেনবার জোটি পর্যন্ত থাকে না আর। ঠুটাবাইগার মনে আছে, গ্রামের দুপ্রান্তে দুটি মস্ত শিমুল ছিল। বয়সের গাছ পাথর ছিল না তাদের। শীতের সকালের রোদে সোনালি বালাপোষ মুড়ে মগডালে বসে বুড়ো বাস তীক্ষ্ণ স্বরে ডাক পাঠাতো দিকে দিগন্তরে। ধারালো ঠোঁট দিয়ে ডানা থেকে সোনালি তুলোর মতো রোদ তুলে নিয়ে রোদ ছিটতো কাচের টুকরোর মতো। আর জ্যোৎস্না রাতে নাঙা বাইগিনের
ঘোর লাগা সাদা লক্ষ্মী পেঁচা ঘুরে ঘুরে উড়ে উড়ে বসতো এসে এই শিমুলের এই শটান ডালে। মনে আছে, পরিষ্কার মনে আছে। ঠুটাবাইকার রোদে পিঠ দিয়ে বাঞ্জারে ব্রিজ এর রেলিং এর উপরে উঠে বসেছিল পা ঝুলিয়ে। পৃথুও বসেছিল পাশেই। মুক্কির চেকনাকার চৌকিদারকে ঠুটা বলে এসেছিল জিপ থেকে নেমেই ভাত ডাল আর আলুর চোখা রেঁধে দিতে হবে ওদের দুজনের জন্য। আসলে রাঁধবে চৌকিদারের বউ। চৌকিদারের নাম গিদাইয়া আর তার বউয়ের নাম রুকমানিয়া। বিহারের আররা জেলায় ওদের বাড়ি। ভাবছিল পৃথু কোথা থেকে কোথায় আসে মানুষ রুজির তাগিদে। ঠুটা একটা চুট্টা এগিয়ে দিল পৃথুর দিকে। আগুন ধরিয়ে দিতে গেল দুহাতের পাতায় হাওয়া আড়াল করে সজারু মার্কা দেশলাই জেলে। নিভে গেল কাঠিটা। অস্ফুটে দিক বিদিক জ্ঞান শূন্য হওয়াটাকেই একটা অশ্লীল গালি দিয়ে আবার ঠুটা দেশলাই জ্বালালো। এবার ধরল। পৃথু ধুয়ো ছেড়ে বলল, ঠিক তো করে এলো সব, পরে আবার বেগরবাই করবে না তো? কোন গ্রামে গেছিলে? গাওয়ানকে সঙ্গে করে নিয়ে এলেই তো পারতে ঠুটা। গড়বড় সরোবর হলে গাল খেতে হবে আমাকেই। ফু। তোমাকে হাটচান্দ্রা সকালে সকালে সকলে তো ভালোভাবেই চেনে। পাঠিয়েছ তো বেড়াতে। তাচ্ছিল্যের সঙ্গে স্নেহের হাসি হেসে বলল ঠুটা। কথাটা গায়ে মাখল না পৃথু, কারণ কথাটা সত্যি। কোন গ্রামে তুমি গেলে তার নামটা অন্তত বলবে তো? গ্রাম তো অনেকেই আছে এদিকে। মঞ্জিটলি, বামনি, বাঞ্জার, বামনি, আর ওই মুক্কিতে তো আছেই। সব গ্রামের গাওয়ানদেরই বলে এসেছি তোমার বাবার আশীর্বাদে এখনো শিকারি ঠুটা বাইগাকে এদিকের সব গোত ও বাইগারা এক নামেই চেনে, ভালোবাসে। গাওয়ানরা না এলেও চিন্তা নেই কোনোই তোমার। এসব অঞ্চল সত্যিই ঠুটার নখদর্পণে। কিন্তু পৃথু এ নিয়ে মাত্র দুবার এলো মুক্কিতে। আশ্বিনের মিষ্টি রোদে পিঠ দিয়ে বাঞ্জার নদীর ব্রিজ এর রেলিং এর উপরে বসে ভালোই লাগছিল। বনে নির্জনে এলে ভালোই লাগে। ঝুলে পড়া সাদা গোপের একজন লম্বা সামান্য কুজো বুড়োকে মুক্কির দিক থেকে আসতে দেখা গেল। খটাং খটাং আওয়াজ তুলে শীতের শান্ত দিনের জঙ্গলে মাঝবেলার কাঁচা পোকা ওরা শান্তিকে ছিদ্রিত করতে করতে আসছিল লোকটা। নাল লাগানো নাগরা দিয়ে শক্ত কালো পথের মুখে লাথি মেরে মেরে। আশ্চর্য আঁকাবাঁকা হাঁটার ভঙ্গি তার। দিন দুপুরেই কি মহুয়া খেল? লোকটি ঠুটাবাইকে দেখতে পেয়ে আনন্দে বিস্ময়ে চোখ বড় বড় করে বললে, এহো ঠুটাবাইগা। ঠুটা সঙ্গে সঙ্গে লাফিয়ে নামলো ব্রিজের রেলিং থেকে। উত্তেজনায় তার নাগরার এক পাটি ছিটকে গেল দূরে। এক পায়ে জুতো নিয়েই নেমেই বুকে জড়িয়ে ধরল লোকটাকে। অনেকক্ষণ ধরে ওদের ভাষায় প্রেমময় উষ্ণ কথাবার্তা বলল দুজনে। তারপর লোকটা আবার তার পথে চলল ঠুটার কাছ থেকে বিদায় নিয়ে। ঠুটাকে খুব খুশি উত্তেজিত দেখালো। নিজের মনেই বলল, এবার হয়তো আমার বাপ দাদার হারিয়ে যাওয়া বাঞ্জারের হদিস হবে। কি করে হবে? এ কে রে ঠুটা? গুফো লোকটা। দেবী সিং, এই জঙ্গল পাহাড়ের খুবই নামী শিকারী ছিল একসময়, আমার সময়। আত্মপ্রসাদের হাসির ঝিলিক লাগলো ঠুটার মুখে। আর ছিল আমার দুশ্মনও। বোম্বে, ভোপাল, ব্যাঙ্গালোর, দিল্লি, কলকাতার সব সহিস শিকারীরা এলে বোদে বাঁধার। বোদেকে বাঘ নিয়ে মরি কাম করানোর ভার পড়তো আমার অথবা ওর উপরেই। খুবই রেষারেষি ছিল দুজনের মধ্যে। মুশকেরা বোদে বলে এদের ভাষায়। কোনো না কোনোবার একই শিকারীর দলে দুজন শিকারী আমাকে আর ওকে আলাদা করে রাখতো সঙ্গে। আর এই দেবী সিংই তো বোম্বের ফিল্ম অ্যাক্ট্রেস নূতনজির স্বামী বাহাল সাহেবকে শিকার খেলাতে নিয়ে গিয়ে বাঘের হাতে জখম করিয়েছিল। বাহাল সাহেব এসেছিলেন সানজানা সাহেবের মেহমান হয়ে। জান হি যাতা থা। নতুনজি এসে প্লেনে করে তাকে বোম্বে নিয়ে যান ভোপাল হয়ে।
তাই রক্ষা। দেবী সিং নিজেও মরমরই হয়েছিল আরেকবার। কত দিনের কথা সেসব। এ প্রসঙ্গ উঠতেই ঠুঠাবাইয়ের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল। কপালের অজস্র রুক্ষ বলিরেখাতে এক আশ্চর্য তৈলাক্ত চমক লাগলো। তুমিও কি কম বাহাদুর? আমার বাবাকে পর্যন্ত মেরে দিলে। নতুন যে স্বামী তো তাও বেঁচে গিয়েছিল। পৃথু বলল। ঠুঠা মুখ ঘুরিয়ে তাকালো পৃথুর দিকে, কিন্তু কিছু বলল না। এ কথা আগেও অসংখ্যবার শুনেছে। শহরের শিকারীরা তোমাদের কি হিসেবে রাখত? কেন? বোদে বাঁধা, তাকে দানা পানি খাওয়ানো, বোদেকে বাঘ মেরে দিলে তার উপর মাচা বাঁধা, শিকারের সময় বন্দুক রাইফেল বওয়া, আহত বাঘের পায়ে ভাঁজ দেখে, রক্ত দেখে তাদের হদিস করা, কত কাজ। খিদমতগারিও করতে হতো। ডিসগাস্টিং। শিকারীর চাকর হওয়া। তুমি নিজে এত বড় শিকারী হয়ে? লজ্জা। পৃথু বলল। কি করব বল? এদেশে কিছু লোক চাকর হয়েই জন্মায়, মরেও চাকর হয়েই। আর কিছু লোক মনিব, জন্মে এবং মৃত্যুতেও। শিকার ফিকার যাই বলো ঠোঁটা, আজকাল আর ভালো লাগে না। ভালো নয়, মারামারি ব্যাপারটা আদৌ ভালো নয়। হ্যাঁ, তা তো বটেই। তুমি হচ্ছে একটা ডরপোক। কথায় বলে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। এমন জবরদস্ত বাপের কি বেটাই নিকলালো। দস্যু রত্নাকর, এতদিনে বাল্লি কি হলো? হাসি পায় তোমাকে দেখে। মাদিন শস্যর মারনি তুমি? পেটে বাচ্চা ছিল না তার, ভুলে গেছো? পৃথু বলতে চাইল সব সত্যি, কিন্তু মানুষের জীবন বড় লম্বা, বৈচিত্র্যময়। একদিন ময়লা মারিয়েছে বলে সে কোনোদিন মন্দিরে ঢুকতে পারবে না জীবনে? এটা কি কথা? ভাবলো, কিন্তু ঠুঠাকে কিছু বলল না। মনের মধ্যে যেসব কথা ওঠে, ভাবনা উত্থাল পাথাল করে, তা বলার মতো লোক এক জীবনে কজন মেলে? পৃথুর মুখে একটু হাসি ঝিলিক মেরেই মরে গেল। ঠুঠা বাইগা তাকে ছোট্টবেলা থেকেই কোলে কাকে করে মানুষ করেছে। পৃথুদের দুপুরুষের সঙ্গে ঠুঠার টিকি বাঁধা। মতিনালার গভীর জঙ্গলের মধ্যে পৃথু, ঠাকুরদা ও বাবার কিছু জমি ছিল। ঠুঠার বাবার উপরেই ভার ছিল দেখাশোনার। পৃথুর বাবার খুবই শখ ছিল শিকারের। শিকারের শখেই বাবা শেষে সর্বশান্ত হলেন। সবকিছুই গেল, শেষে প্রাণটাও। এই মুক্কি গ্রামেরই কাছে একটি পিয়ার গাছের মাচায় বসে মাঘ মাসের গভীর রাতে বড় বাঘকে গুলি করেন বাবা। পৃথু তখন ইংল্যান্ডে ছাত্র। মাচা থেকে নামতেই বাঘ তাকে ধরে ফেলে। সেখানেই শেষ। সব শিকারী জানেন যে এমন করা মূর্খামি, তবুও সব বুদ্ধিমান বিচক্ষণ শিকারীরাও কখনো কখনো মূর্খামি করেন। কুমুদ চৌধুরীর মতন। মেটাল ফেটিক এর মতোই হিউম্যান ফেটিক বলেও একটা ব্যাপার আছে। মানুষ যেহেতু ভগবান নয়, সেহেতু হিউম্যান এর বলেও কথা আছে একটা। সেহেতু হিউম্যান এরর বলেও কথা আছে একটা। পৃথু রেলিং থেকে লাফিয়ে নেমেই ঠুঠাকে বলল, চলো এবার, খিদে পেয়েছে। নাকার দিকে এগুতে লাগলো ওরা। খিদে সত্যিই পেয়েছিল। নাকার পাশের মাটির ঘরের সামনেটাতে চৌপাতে বসে দু হাঁটুর উপর অ্যালুমিনিয়ামের থালা রেখে ঠুটার পাশে বসে মৃদু খাচ্ছিল। রুষা এইরকম জায়গায় পৃথুকে খেতে দেখলে কি যে করত ভেবেও আতঙ্কিত হয়ে উঠল পৃথু। পৃথু মানুষটি একটা আশ্চর্য প্রকৃতির। ও এক আলাদা মানুষ, অন্য কারোরই মতো না। কারো সঙ্গে মেলেও না ওর স্বভাব। তাই বড় একা। আরাম, আনন্দ, বিলাস, ব্যসন, ভদ্রলোকী সচেতনা বলতে যা বোঝায় যায়, সে ব্যাপার ওর মধ্যে একেবারেই নেই। বিবাহিত হওয়ার পর তার সব নিজস্বতাও বোধহয় বাজেয়াপ্ত করে নিয়েছে রুষা। অথবা ও যেহেতু ভারশূন্য থাকতে চায়, নিজেই হয়তো সমর্পণ করে দিয়েছে অন্য সব কিছুর সঙ্গে নিজস্বতাও। তাও অনেক দিনই হলো। যতটুকু সময় বাড়ির বাইরে থাকে বা একা থাকে, ততটুকু সময় পৃথু তারই মতন করে তাই বাঁচার চেষ্টা করে। সেই সব সময়ে অনেকদিন পরে বাড়ি ফিরে আসা প্রিয় হারানো কুকুরের মতো নিজের নিজস্বতার গলকম্বলে আদরের মৃদু আঙ্গুল বোলায় ও নীরব কিন্তু উদ্বেল ভালোবাসায়। একটি গাড়ি ঢুকলো মুক্কি লজে। গড়াই চৌকের দিক থেকে এলো গাড়িটা। সঙ্গে মহিলারাও আছেন। কোথা থেকে আসছে কে জানে।
মান্দোলা, জবলপুর অথবা হয়তো রায়পুরের দিক থেকেই। মুক্কি গ্রামটির নাম আজকাল সারা ভারতবর্ষেই ছড়িয়ে গেছে। আইটিডিডি আইটিডিসি ট্যুরিস্ট লজ করেছেন এখানে। দারুণ লজ, বাঞ্জার নদীর একেবারেই উপরেই। বালাঘাট রোডটি গড়াই চৌক ছাড়িয়ে বাইহারের দিকে যেতে যেতে বাঞ্জারের উপরে একটি ব্রিজ পেরিয়েছে। এ পথে বাঞ্জারের উপর একটি ব্রিজ। ব্রিজটি পেরুলেই চেকনাকা, এবং চেকনাকার ঠিক আগেই বাঁদিকে রাস্তা বেরিয়ে গেছে লজে যাবার। পথ থেকে কিছুই বোঝার জো নেই। ছোট্ট চারকোনা সাইনবোর্ড, একটি বুদ্ধিমান গুপো বাঘের ছবি, আর তার নিচে লেখা কানহা সাফারি লজ, মুক্কি, আইটিডিসি। এই 3 স্টার আরামদায়ক লজে অনেক গণ্যমান্য লোকেই আসে থাকেন কানহা কিসলি ন্যাশনাল পার্ক দেখার জন্য। থাকতে দণ্ডও কম লাগে না। মুক্কিতেই ফরেস্ট ডিপার্টমেন্টের অন্য লজ আছে চমৎকার। পার্কের মধ্যে একটু হেঁটে গেলেই কানহা এবং কিসলিতেও আছে। লজের উল্টো দিকেই বাঞ্জার নদীর এপারে কানহা প্রিসার্ভে এর কোর এরিয়া, টাইগার প্রজেক্ট। বনে বনে পথ চলে গেছে কিসলি। তারপর এলো নদী পেরিয়ে ইন্দ্রা হয়ে, চিরাইডুংরি হয়ে সেই মান্দোলা। টাইগার প্রজেক্ট এর ফিল্ড ডিরেক্টর এর হেডকোয়ার্টার্স মান্দোলাতেই। সেখান থেকে প্রায় তত্ত্ব তালাশ করতে আসতে হয় তাকে এখানে। আসেন অবশ্য গড়াই হয়ে নয়, মান্দোলা থেকে নাইনপুর রোড ধরে চিরাইডুংরি এবং ইন্দ্রা হয়ে। যখন ইন্দ্রার কাছে হালো নদী জিপে পেরোনো যায়, অন্য সব আসতে হয় মতি নালা হয়ে। অনেকে ঘুর পড়ে, সিউনি হয়েও আসা যায়, তাও বহু দূরে। রুডিয়ার্ড কিপলিং এর মৌ গলির সিউনি। এই সুন্দরী বাঞ্জার আর হালো নদী ঘিরে রেখেছে কানহা কিসলিকে। বড় সুন্দর নদী এ দুটি। মধ্যপ্রদেশের পৃথুর জন্ম। এই ওর দেশ, পিতৃভূমি, মাতৃভূমিও। এত সুন্দর পৃথুর চোখে ভারতের আর কোনো প্রদেশকেই লাগে না। এমন সুন্দর সুন্দর লোহা আর ম্যাঙ্গানিজের সব আকর, বওয়া নীল নদী, দারুণ ব্যক্তিত্ব সম্পন্ন নর্মদা। এমন মাথা উঁচু করা সব পাহাড়, এমন গহীন জঙ্গল। এখানের সহজ সরল চমৎকার সব আদিবাসীরা। ছত্তিশগড়িয়া, গন্ধ, বাইগা পৃথুর খুবই ভালো লাগে। মধ্যপ্রদেশের শব্দ, গন্ধ, বংশ পরম্পরের স্মৃতি। জন্ম এখানে, মরতেও চায় এখানেই। মধ্যপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্তাই বোধহয় হয়ে গেছেন এতদিনে মিস্টার বি.কে. বাগচি। তার সঙ্গে বহুদিন আগে থেকে আলাপ আছে পৃথুর। চিরিমিরির লাহিড়িদেরও অনেকের সঙ্গে চেনা জানা আছে তার। এসব চেনা জানা সব পৃথুর বাবার সূত্রেই। ওর বাবা খুবই মিশুক প্রকৃতির লোক ছিলেন, দিলদরিয়া, সবসময় সাঙ্গপাঙ্গ থাকতো সঙ্গে। পৃথু একেবারেই উল্টো, বড়লোক, উদার সরল। বাবার অনেকেই মোসাহেব ছিল, মোসাহেবই ভালোবাসত উনি সব মোসাহেবরাই বাবাকে সর্বশান্ত করলেন। পুরোটা দোষ অবশ্য পৃথু তাদেরই উপর দিতে রাজি নয়। যারাই সংসারে সর্বশান্ত হন, দেখা যায় সর্বশান্ত হওয়ার এক স্বাভাবিক প্রবণতা থাকেই তাদের মধ্যে। এখন আর সেই সব ফসলি বটেরদের দেখা যায় না। সকলেই গুছিয়ে নিয়েছেন বাড়ি, জমি, খ্যাতি, মার্সিডিজ ট্রাক। একজন তো সিনেমা হল পর্যন্ত করে নিয়েছেন একটা। বাবার অবস্থা দেখে শুনেই হয়তো পৃথু লোকজন এড়িয়ে চলে, কথা বলে শুধু নিজের সঙ্গেই। বাবা যাদের সম্বন্ধে শেষ জীবনেও শ্রদ্ধাশীল, শুধু তাদেরই কারো কারো সঙ্গে এখনো সামান্য সম্পর্ক আছে, শুধু পৃথুর। মিস্টার বাগচি, চিরিমিরি লাহিদের কেউ কেউ তাদের মধ্যেই পড়েন। মধ্যপ্রদেশের ট্যুরিজম ডেভেলপমেন্ট এর ব্যাপারে মিস্টার বাগচি যেমন পাগলের মতো খাটেন, তা দেখে শুনে পৃথু বুঝতে পারে কতখানি ভালোবাসেন তিনি তার কাজকে এবং এই প্রদেশকে। আসলে যে কোনো মানুষই যে কাজ করেন তা ভালোবেসে না করলে তাতে বোধহয় সিদ্ধি আসে না। যদিও পৃথুর চাকরিটা দায়িত্বের এবং কাজ তাকে করতেই হয়, কিন্তু নিছক টাকা রোজগারের জন্য যে কাজ, তার কিছুমাত্র করতে ইচ্ছা করে না। টাকা রোজগার না করতে হলে জীবনটা যে বেশ আজকের আশ্বিনের মিষ্টি রোদের সকালের মতো ঠুঠা বাইগার সঙ্গে বাঞ্জারের তীরে তীরে অথবা কানহার জঙ্গলের ধানি লাল ঘাসের মাঠে শিশির মারিয়ে আলতো সুখের পা ফেলে ফেলে হেঁটে বেরিয়ে কাটিয়ে দিত। নদী থেকে নদীতে, মাঠ থেকে মাঠে, সকাল থেকে সন্ধে, চারদিকেই বড়ই দৌড়াদৌড়ি, তাড়াহুড়ো। এই পৃথিবীতে
পৃথু সম্পূর্ণই বেমানান। এইচডি ও খান্ডেলওয়াল সাহেবদের সাদা ধবধবে যুবক অ্যালসেশিয়ান কুকুরটাকে তার কুচকুচে কালো যুবতী আয়া রোজই বিকেলে বেড়াতে নিয়ে যায়। পৃথু জানলার সামনে ইজি চেয়ারে বসে দেখে। প্রকৃতির মধ্যে গেলে শেকল বাঁধা কুকুরটা সহজ হয়। প্রকৃতির মধ্যেই বোধহয় সমস্ত প্রাণীর প্রকৃত মুক্তি নিহিত আছে, ভাবে পৃথু। এইচডি ও সাহেবের বাড়িতে অনেকখানি জমি আছে, কিন্তু ন্যাড়া রুখো। একটিও সবুজ গাছ নেই তাতে, কোনো ফুলই ফোটে না সেখানে, পাখি ডাকে না, অথচ মধ্যপ্রদেশের এই ছোট্ট অখ্যাত জায়গাটি ঘিরে আছে গভীর ঘন সবুজ জঙ্গল আর মাথা উঁচু পাহাড়। বলয়ের পর বলয়। পৃথু তার স্ত্রীর দিকে শীতের বিকেলের পড়ন্ত রোদে তাকিয়ে ভাবল, রুষা খুবই সুন্দরী ছিল এবং এখনো আছে, এমন সুন্দরী লক্ষ্যে মেলে। রুষার স্বামী বলে ওর নতুন করে গর্ব হলো। রুষা বারান্দাতে এলো। একটা কাক বসেছিল পেঁপে গাছে। কোনো এক কাক কালো একটা চামচ নিয়ে গেছে ঠোঁটে করে। বোকা কাকটা। এই কাক সেই কাকই কিনা তা জানে নাই। মানুষদেরই মতো কাকদেরও আলাদা করে চেনার বিশেষ উপায় নেই। এই দুই জীবই বাসি পচা, নোংরা আবর্জনা ঠুকরে খায়। কাকের মতো মানুষও অ্যাস্কেভেঞ্জার। বারান্দার রেলিংয়ে পা দুটি তুলে বসে পৃথু ভাবছিল। রুষা রুষ্ট চোখে তাকালো কাকটার দিকে, ডান হাতে ঢেউ তুলে বলল, হুস। ব্যক্তিত্ব সম্পন্ন কাকটা রুষাকে গ্রাহ্য না করে উদাসীনভাবে উড়ে গেল। স্বভাবতই কাকেরা মানুষদের চেয়ে একটু বেশি উদাসীন। চামচ কাকের খাদ্য নয়, খাদক হয়েও খাদ্য চেনে না বলেই নিয়েছিল। পৃথুর দিকে চোখ পড়তেই বিরক্ত গলায় বলল রুষা, রেলিংয়ে পা তুলে বসে আছো কেন? অসভ্যের মতো। এক কথা আর কতবার বলবো? আর পারি না। স্বভাবটা বদলাও। স্বভাব বদলায় চিতাতে গিয়েই। স্বভাব বদলাও বললেই কি বদলানো যায়? নিরুচ্চারে বলল পৃথু। মুখে কিছু না বলে পা নামিয়েই নিল। সুখের চেয়ে শান্তি অনেক দামি। এই সুন্দর কনে দেখা আলো ছোঁয়ানো সুগন্ধি বিকেলে অনেক কিছুই করা যেত, যায় যা সুন্দর। ঝগড়া করতে ইচ্ছা করলো না পৃথুর। এ কি, চায়ের কাপটাও কি নিজে তুলে রাখতে পারো না? পা লেগে যে এখনই ভাঙতো। তাও কলকাতা থেকে রুবু নিজে সঙ্গে করে নিয়ে এসেছিল বলে। হিটকারির এক্সপোর্ট কোয়ালিটির। তুমি এসবের কি বুঝবে? রুচি থাকতে হয়, শখ থাকতে হয়। ভদ্র সমাজে বাসে তুমি একেবারেই অযোগ্য। এসডিও সাহেবের বাড়ির দিকে তাকিয়ে চুপ করে রইল। ও জবাব দিল না। সব কথার জবাব হয়ও না। মাঝে মাঝেই ভদ্র সমাজে ওর জন্ম, ওর বাস বলে নিজের উপর খুব ঘেন্না হয় পৃথুর। মুখটা নিচু করে পৃথু বলল, আস্তে কথা বললো, এসডিও সাহেব বাড়ি আছেন। যে খুশি থাকুক, আই ডোন্ট কেয়ার। আমি অনেক সহ্য করেছি, আর ভালো লাগে না। ঘর কোনো কুড়ে লেথার্জিক পুরুষ মানুষ একটা। পুরুষ না ছাই। সীমা বাড়ি করে ফেলল। কুকু এমনকি নোটনটা পর্যন্ত বাড়ি করে ফেলল ভোপালের মতো জায়গায়। কুর্চির মতো সাধারণ মেয়ে, সেও কি চমৎকার থাকে জবলপুরে। আর আমি সারা জীবন এই জঙ্গলি হাটচান্দ্রাতে লাল ধুলো আর চামার টোলের শুয়োরদের মধ্যেই কাটাতে হবে বাকি জীবন। কার না পায় আমার? বিয়ে করেছিলাম বটে, এরকম বিয়ে যেন শত্রুরও না হয়। পৃথু সিগারেটটা সাইদানিতে ঠেসে ধরে রাগটা আর সিগারেটটাকে একসঙ্গে জোরে টিপতে টিপতে বলল, তুমি আর করলে কোথায়? বিয়ে তো আমিই করেছিলাম। থাক, তোমার ওই একঘেয়ে মনোলোগ শুনতে চাই না আমি আর। ফেড আপ হয়ে গেছি। বক্তৃতা না মেরে যাও, দুধটা নিয়ে এসো এখন। কুক নেই, আয়া নেই, মালি নেই। একটু কাজ করো, ফর আ চেঞ্জ। দুধটা চট করে এনে দিয়েই বাজারে যাবে একবার, বুঝেছো? কাল টুসুর এক বন্ধুর বার্থডে। পদ্মা স্টোর্স থেকে 1 পাউন্ড কেক কিনে নিয়ে এসো। আর ওখানেই র্যাপিং পেপার পাবে, গিফট প্যাকের 4-5টা শিট এনো। তোমার যা টেস্ট, ক্যাটক্যাটে রঙ এনো না আবার। হালকা শেডের আনবে, বুঝেছো? গোলমাল করো না যেন। পদ্মা স্টোর্স চেনো তো? লাল সাইনবোর্ডে লাল লাল পদ্মফুল আঁকা আছে। তোমার ইয়ার সাবির মিয়ার জুতোর দোকান ছাড়িয়ে যাবে, ভুলভুলাইয়া অবধি যেতে হবে না, একটু আগে বাহাতে। মানে ভুলভুলাইয়ার একটু। পৃথু অস্ফুটে বলল, চিনি। চেনো? আর আমাকে এতক্ষণ বকালে। আগে বলতে কি ছিল? সুযোগ পেলাম কই, যাচ্ছে তাই। ইনকরিজেবল লোক। পৃথুদের বাড়ির কাছেই
নিম গাছতলায় ছোট্ট খাটাল, মোষই বেশি দুটি গরু, দুধটা এনে